আচ্ছা, সরলরেখার আমরা যেসব ফর্মুলাগুলো শিখছি আশা করি তোমাদের মনে আছে। এখন আজকে আর নতুন দুইটা থিওরি এবং থিওরি বা ফর্মুলা আমরা শিখব। একটা হলো যে মনে করো ax প্লাস a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এটা আরেকটা সরলরেখা। এটাকে আমরা নাম দিলাম L1 আর এটাকে নাম দিলাম L2। তাহলে এই দুইটা সরলরেখার আমরা ধরো এই হলো দুইটা সরলরেখা, এটাকে আমরা L1 বললাম, এটাকে L2 বললাম। আমরা কিন্তু জানি যে এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু পাওয়া যাবে যদি আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করি। তাহলে এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু পাওয়া যাবে, দুইটা সরলরেখার ছেদ বিন্দু পাওয়া যাবে সমীকরণ দুটাকে সমাধান করলে। এখন এই ছেদ বিন্দু দিয়ে যদি আমি আরেকটা সরলরেখা মনে করি, দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী এরকম কিন্তু অগণিত সরলরেখা হতে পারে। এরকম ভাবে এই সরলরেখা দুইটার ছেদ বিন্দুগামী কিন্তু অগণিত সরলরেখা হতে পারে। এখন এই সবগুলো সরলরেখাকে প্রকাশ করার জন্য আমাদের একটা সমীকরণ আছে, যে এটাকে আমরা বলি দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখব, a1x প্লাস b1y প্লাস c1। এই সমীকরণটাকে যদি আমরা এটার সাথে আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক λ1 প্লাস আরেকটা ইচ্ছামূলক ধ্রুবক λ2 দিয়ে a2x প্লাস b2y প্লাস c2 cos to 0 এরকম একটা সমীকরণ লিখি, তাহলে এই সমীকরণটা হবে এই উভয় সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখা নির্দেশকারী সমীকরণ। এখানে λ1 λ2 আমরা ইচ্ছামূলক ধ্রুবক বলতেছি। এই ইচ্ছামূলক ধ্রুবক কথাটার অর্থ হচ্ছে যে এই আমরা λ1 এবং λ2 এর মান যাই বসাই না কেন, মনে করো সরলরেখা দুটো এরকম দেওয়া আছে, 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা, আর x মাইনাস 9y প্লাস 1 ইকুয়ালস টু আরেকটা সরলরেখা। এবং তোমরা জানো যে দুইটা সরলরেখার যদি ঢাল সমান হয় তাহলে সরলরেখা দুইটা সমান্তরাল হয়, আর যদি দুইটা সরলরেখা সমান্তরাল না হয় তাহলে অবশ্যই তারা কোথাও না কোথাও ছেদ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে দুটো সমীকরণ আমরা লিখলাম, সেই দুটো সমীকরণ কিন্তু এখান থেকে যদি আমরা ঢালের মান বের করি, y ইকুয়ালস টু এটার ঢালের মান হবে, এটার ঢালের মান আমরা যদি এটার ঢালের মান যদি আমরা m1 বলি, এটাকে যদি m2 বলি, তাহলে আমাদের m1 ইকুয়ালস টু মাইনাস 2/3 আর এটার ঢালের মান হচ্ছে m2 ইকুয়ালস টু 1/9। তার মানে ঢাল দুইটা সমান না, m1 নট ইকুয়ালস টু m2। তাহলে এই দুইটা সরলরেখা অবশ্যই ছেদ করবে। তাহলে এই দুই সরলরেখার ছেদ বিন্দুগামী সমীকরণটাকে আমরা এভাবে লিখব, যে যে কোনো একটা ধ্রুবক λ1 ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4 প্লাস λ2 ইন্টু x মাইনাস 9y প্লাস 1 ইকুয়ালস টু 0।
অর্থাৎ এখানে λ1 λ2 এর পছন্দ মতো মান বসালে সমীকরণটা চেঞ্জ হবে, আর এই চেঞ্জের কারণে আমরা এই বিভিন্ন রেখা পাবো, কিন্তু সবসময় এই বিন্দুগামী হবে, এই কন্ডিশনটা সবসময় স্যাটিসফাইড হবে। কেন? এখানে আমরা প্রশ্ন করতে পারি কেন এটা ছেদবিন্দুগামী সরলরেখা। তোমরা লক্ষ্য করো যে যেহেতু আমরা বলছি সরলরেখা দুইটার ছেদবিন্দু আছে, তাহলে যদি তাদের ছেদবিন্দু মনে করি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা অবশ্যই এখানে বসালে শূন্য হবে, আবার আলফা বিটাকে এখানে বসালেও অবশ্যই শূন্য হবে। তাহলে এই অংশ শূন্য, এই অংশ শূন্য, তাহলে λ1 λ2 মান যাই হোক না কেন বাম পক্ষ সমান ডান পক্ষ ইকুয়ালস টু শূন্য হবে। তার মানে হচ্ছে যে আমি যদি স্বীকার করে নেই যে আলফা বিটা তাদের ছেদবিন্দু, তাহলে বা আলফা বিটা নামে তাদের কোনো ছেদবিন্দু আছে এটা যদি আমি স্বীকার করে নেই, তাহলে অবশ্যই ওই বিন্দুর জন্য কনফার্ম আমরা বলতে পারি যে এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। আর এই সমীকরণটা একটা সরলরেখার ফর্ম, এটাও একটা সরলরেখার ফর্ম। এখানে আমরা λ1 λ2 কে বলছি ইচ্ছামূলক ধ্রুবক, লাইক এটা 2, এটা 4 হতে পারে, এটা 1, এটা -6 হতে পারে। আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধ্রুবক বসাবো, বসালে সমীকরণ চেঞ্জ হবে, কিন্তু সবসময়ই সেটা এই দুই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ তাহলে আমরা এরকম বলতে পারি যে যদি আমাদের দুইটা সরলরেখা দেওয়া থাকে, যে ধরো L1 হলো, যে আগের সমীকরণও ধরতে পারি, এবার একটু অন্য সমীকরণ ধরি। ধরো 2x - 3y + 1 = 0 একটা সমীকরণ সরলরেখা, আরেকটা সরলরেখা হচ্ছে x + 4y - 2 = 0। তাহলে এখন যদি বলা হয় রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী যে রেখা বললাম 1, 5 বিন্দু দিয়েও যায়, তার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আগের ইয়েটাতে দেখি আমরা, যেমন যখন আমরা এখানে λ1 λ2 কে ফিক্সড করব না, যদি λ1 λ2 এর মানকে যদি আমরা নির্দিষ্ট না করি, তাহলে এক এক সেট অফ ভ্যালুর জন্য এক একটা সরলরেখা পাওয়া যাবে। অর্থাৎ আমরা এখানে λ1 λ2 কে আননোন রেখে দিলে এই সমীকরণটা অগণিত সরলরেখাকে ইন্ডিকেট করবে, কিন্তু যখন λ1 λ2 এর মান নির্দিষ্ট করে ফেলবো তখন সমীকরণটা নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ সরলরেখাটাও নির্দিষ্ট হয়ে যাবে। তো আমরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো, যে সরলরেখা দুইটার সমীকরণ। তাহলে প্রথম আমরা লিখব যে L1 L2 এর ছেদবিন্দুগামী রেখার, এখানে রেখা বলতে আমরা আসলে এটাকে আমরা বলি ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস, অর্থাৎ রেখার সমীকরণ। কেন এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস বললাম? কারণ এভাবে করে আমরা যে রেখাটা লিখব সেই রেখাটা আসলে অগণিত সরল রেখা মিন করবে, কিন্তু তারা প্রত্যেকে এই দুই রেখার ছেদবিন্দু যাবে। তাহলে λ1 * 2x - 3y + 1 প্লাস λ2 * x + 4y - 2 = 0 এরকম ভাবে লিখতে পারি। এখন এইটাকে আমরা একটা কাজ করতে পারি, যে দেখো আমরা এখানে λ1 λ2 দুইটা ধ্রুবক ব্যবহার করলাম, কিন্তু আমরা তো ইচ্ছা করলে এরকম ভাবেও লিখতে পারি, λ1 দিয়ে এটাকে ডিভাইড করে ফেলতে পারি। λ1 দিয়ে যদি ডিভাইড করে ফেলি তাহলে সমীকরণটা কি হয়? সমীকরণটা হয় 2x - 3y + 1 প্লাস λ2 / λ1 ইন্টু x + 4y - 2 = 0। তাহলে সমীকরণটা কিন্তু এভাবেও লেখা যায়, আর এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা k দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বলতে পারি সমীকরণটা এরকম, যে 2x - 3y + 1 প্লাস সাম কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক k ইন্টু x + 4y - 2 = 0। আমরা এইভাবে করেও সমীকরণটা ধরতে পারি, ইনফ্যাক্ট আমরা সেটাই ধরবো। কিন্তু প্রথমে আমি কেন এরকম ভাবে বললাম এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে
যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সকল সরলরেখাকে যদি আমি সমীকরণ দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে তার মধ্যে কিন্তু এই রেখাটাও পড়বে, এই রেখাটাও পড়বে। তাদের ছেদবিন্দুগামী রেখার মধ্যে কিন্তু তারা নিজেরাও পড়বে। তাহলে ছেদবিন্দুগামী রেখার সমীকরণকে প্রকাশ করার জন্য যদি আমাকে একটা জেনারেল এক্সপ্রেশন লিখতে হয়, তাহলে আমার এরকম ভাবেই লেখাটা দরকার। কেন? কারণ সমীকরণটা থেকে এদেরকে পাওয়ার একটা অপশন থাকতে হবে। যদি আমি এখানে কে ইকুয়ালস টু এখানে কে দেই, তাহলে যখন আমরা শুধু এই সমীকরণটাকে পেতে চাই, তখন কে এর পছন্দ মতো মান চুজ করা যাবে না। অর্থাৎ এখানে কে এর মান আমরা কি বসাবো? যদি আমি এইটাকে ভ্যানিশ করতে চাই, তাহলে কে এর মান বসানো সম্ভব না। ইনফ্যাক্ট কে এর মান তখন ইনফিনিটি বসাতে হবে। এটার ব্যাখ্যা মানে সোজা কথা, কিন্তু এখানে দেখো সহজভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে আমরা যদি λ1 ইকুয়ালস টু 0 বসাই, তাহলে শুধু সমীকরণের এই অংশটা থাকতেছে। আর যদি λ2 ইকুয়ালস টু 0 বসাই, তাহলে শুধু সমীকরণের এই অংশটা থাকতেছে। তো এটা হচ্ছে দুইটা বিশেষ ক্ষেত্র। অর্থাৎ দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার মধ্যে যে তারা নিজেরাও থাকে, নিজেরাও এক্সিস্ট করে, এইটা বোঝানোর জন্য আমরা সমীকরণের জেনারেল ফর্মটাকে এরকম ভাবে লিখি। কিন্তু যখন প্রবলেম সলভ করব, তখন আমরা এই ফর্মটা না লিখে এই ফর্মটাই লিখব। কারণ প্রবলেম সলভের সময় সাধারণত আমরা এদেরকে ইন্ডিকেট করি না। মানে এদের ছেদবিন্দুগামী যে রেখা এত বিন্দু দিয়ে যায়, এরা নিজেরা হতে পারে এমন সম্ভাবনাটাকে আমরা বাদ দিই। আমরা অন্য কোনো রেখাকেই মিন করি। ঠিক আছে? যেহেতু অন্য কোনো রেখাকে মিন করি, কাজেই আমরা এখানে λ1 λ2 এর উপর যদি একটা কন্ডিশন, যদি শর্ত এরকম থাকে যে λ1 λ2 নট ইকুয়ালস টু 0, এরা যদি দুইটাই অশূন্য এরকম শর্ত যদি আমরা চিন্তা করি, তখন আমরা একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করতে পারি। আর ভাগ করলে পরে এই দুইটা মিলে একটা কনস্ট্যান্ট হয়ে যায়। তখন আর আমাদের দুইটা কনস্ট্যান্ট লিখতে হয় না। তার মানে হলো যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখাসমূহের মধ্যে যদি তারা নিজেরা ইনক্লুডেড এই চিন্তাটাকে আমরা বাদ দেই আপাতত, তাহলে আমরা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের জন্য ফর্মুলা এটাই, যে দুটি সরলরেখার ছেদবিন্দুতে সমবিন্দু সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। আর যদি তারা নিজেরাও ইনক্লুড হয় এরকম কন্ডিশন যদি থাকে, তখন আমরা সমীকরণ লিখবো হচ্ছে এটা। ঠিক আছে? তখন আমরা এটা সমীকরণ লিখবো। তো আমরা যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সেগুলোর ক্ষেত্রে আসলে এই সরলরেখা দ্বয়ের মধ্যকার কোনো একটাই হয়ে যাবে এরকম অপশনটা সাধারণত থাকে না। সো এইজন্য আমরা এটা ব্যবহার করি। এখন অনেকেই এই জিনিসটা জাস্ট এইভাবে করে শিখে, এই অপশনটাকে বাদ দেয়। তো এই অপশনটা আসলে বাদ দেওয়া উচিত না। এটা বোঝা উচিত যে কেন আমরা এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে সমীকরণটাকে ফার্স্ট অফ অল লিখি। আর স্পেশাল কেসকে বাদ দিয়ে আমরা যখন দুইটা সরলরেখা ছাড়া অন্য যেকোনো সরলরেখাকে মিন করি, তখন আমরা এই ফর্মটা লিখি এবং আমাদের বেশিরভাগ প্রবলেম বা আমাদের প্রবলেমগুলো আসলে এরকম ক্যাটাগরির মধ্যেই পড়ে। তাই এটাকে ধরেই আমরা সমীকরণটা সমাধান করতে পারি। সো আমরা এই অঙ্কটা যখন করব, তখন আমরা এটা আমরা আমরা ফর আন্ডারস্ট্যান্ডিং লিখলাম। এটা আমরা বোঝার জন্য লিখলাম এই অংশটুকু। এই অংশটুকু লিখবো না। আমরা লিখবো ধরি সরলরেখার সমীকরণ। রেখাটির সমীকরণ লিখে আমরা এটা লিখবো। আচ্ছা, এখন যেহেতু বলা হয়েছে এটা 1, 5 বিন্দুগামী, তখন আমরা লিখবো যেহেতু 1, 5 বিন্দুগামী, সুতরাং আমরা এখন 1, 5 বিন্দুটা এখানে বসাই দিব। 2 into 1 minus 3 into 5 plus 1 plus k into 1 1 এখানে বসাবো 1 plus 4 into 5 minus 2 equals to 0। তাহলে এই যে এখান থেকে আমরা এখন k এর মান পেয়ে যাব। k এর মান পেয়ে গেলে আমরা সুনির্দিষ্ট রেখাটা পাবো। k এর মান যদি এখানে নির্দিষ্ট না করি, তাহলে এরকম এই রেখা, এই রেখা, এই রেখা, এই সবগুলোকে মিন করবে। কিন্তু যখনই আমি k এর মান নির্দিষ্ট করব, অর্থাৎ কোন সুনির্দিষ্ট বিন্দুগামিতার শর্তকে যুক্ত করে সেই শর্ত অনুযায়ী k এর মান বের করব, তখন রেখাটা নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2 minus 15 plus 1 plus k into এখানে হচ্ছে 20 minus 2 হচ্ছে 18, 18 plus 1 হচ্ছে 19। তাহলে k এর মান এটা হচ্ছে 19k plus 19k equals to 0।
তাহলে এখান থেকে আমরা 19k ইকুয়ালস টু পাচ্ছি -15 প্লাস 3 হচ্ছে -15 প্লাস 3 হচ্ছে -12, তাহলে এটা ওই পাশে গেলে +12 therefore k equals to 12/19, sorry 12/19। তাহলে এখন আমরা k এর মান এখানে বসাবো, বসায় সমীকরণটাকে লিখে ফেলবো। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ হচ্ছে 2x - 3y + 1 ইন্টু k এর মান প্লাস k এর মান হচ্ছে 12/19 ইন্টু x প্লাস 4y - 2 ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকে 19 দিয়ে মাল্টিপ্লাই করে রিঅ্যারেঞ্জ করতে পারি, বা আমরা এইভাবেও যদি অ্যান্সার লিখি তাহলে আমাদের ভুল হবে না। তাহলে এটা হলো আমরা শিখলাম যে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী বা দুটি সরলরেখার ছেদবিন্দুতে সমবিন্দু সরলরেখার সমীকরণ বের করা, এবং এইরকম সরলরেখাকে আরো বিভিন্ন শর্তে প্রয়োগ করা হতে পারে। যেমন বলা হলো যে যে আরেকটা সমস্যা সমাধান করি। যেমন বলা হলো 4x + y - 3 ইকুয়ালস টু 0 এবং x + y - 2 ইকুয়ালস টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী যে রেখা অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো মানে যে রেখাটা বের করতে হবে সেই রেখাটা হচ্ছে অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ রেখাটা এরকমও হতে পারে অথবা এরকমও হতে পারে। অর্থাৎ এই যে এই x নেগেটিভ y পজিটিভ, অথবা x পজিটিভ y নেগেটিভ, অর্থাৎ x অক্ষের ছেদক অংশ যা হবে y অক্ষের ছেদক অংশ হবে তার বিপরীত। তাহলে আমরা প্রথম এই সমীকরণটা বের করার জন্য আমরা কি করব, এখানে লিখব ধরি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। এই দুটো সরলরেখাকে কে দিয়ে যোগ করব, 4x + y - 3 প্লাস ইচ্ছামূলক ধ্রুবক k x + y - 2 x + y - 2 ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণটাকে আমরা রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ করলে x কমন নিলে 4 + k প্লাস y কমন নিলে 1 - k 1 y এর 1 + k 1 + k। এই অঙ্কটা নিয়ে একটা ব্যাপার হবে আমি বুঝতে পারতেছি। আচ্ছা না, এটা হবে না, সমস্যা নাই। মানে ভাবতেছিলাম যে হবে না, কিন্তু হবে। আচ্ছা, তাহলে -3 - 2k = 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের ফর্মে যদি আমরা লিখতে পারি। আরো একটা জিনিস লিখতে পারি, সেটা হলো যে রেখা অক্ষদ্বয়ের সাথে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ ছেদ করে সে রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ রেখার ঢাল হবে 1। তাহলে আমরা এখানে লিখব যে স্যার বলো x * 4 + k, স্যার এটা স্যার কিভাবে লিখলেন? এই 4x আর kx, x কমন নিলাম 4 + k, এখানে kx হবে না, গুণ করে ফেললে y আর ky গুণ করে ফেললে কি হবে ky, y কমন নিলাম 1 + k, বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে যেটা বললাম যে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ ছেদ করা রেখা মানে হচ্ছে এরকম। তাহলে আমি এটাকে আমি ওই যে এক্স বাই এ ওয়াই বাই বি আকারে এনেও কাজ করতে পারি, কিন্তু সেটা করতে হলে আমাকে আরেকটা ধাপে কাজ বেশি করতে হবে। সেজন্য আমরা বলবো কি, প্রদত্ত শর্তাধীন রেখার ঢাল সমান 1, মানে এরকম শর্তে যে রেখা অক্ষদ্বয়ের সাথে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ ছেদ করে। দেখো এই যে এই রেখাটা, এই কোণটা 45 ডিগ্রি হবে সমমানের, এই যে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হলে এটা 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হয়। তাহলে প্রদত্ত শর্তাধীন রেখার ঢাল যেহেতু 1, তাহলে আমরা লিখবো যে সুতরাং এখানে এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে আমরা লিখবো যে মাইনাস এ বাই বি মাইনাস 4 প্লাস কে ডিভাইডেড বাই বি 1 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 1, মানে ঢালের এক্সপ্রেশন ইকুয়ালস টু 1 লিখলাম। এখন আমরা কে এর মান বের করে ফেলতে পারবো। কে এর মান হবে -4 মাইনাস কে ইকুয়ালস টু 1 প্লাস কে। তাহলে এখান থেকে 2k ইকুয়ালস টু হচ্ছে -5। সো আমরা কে এর মান পেয়ে গেলাম k ইকুয়ালস টু 5/2। এখন আমরা এখানে কে এর মান বসালেই কিন্তু তারপরে কাজ করলে সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। এখানে এটা আশা করি এই অংশটুকু পারবা। এখানে কে এর মান বসাবো। তাহলে এভাবে করে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী স্যার, সরলরেখা, হ্যাঁ বলো বলো। -4 প্লাস কে ডিভাইডেড বাই 1 প্লাস কে, স্যার এটা স্যার সরাসরি কিভাবে লিখলেন? ওই যে আমরা বলছি, দেখো মনে করো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখার ঢাল কি? ঢাল মাইনাস a বাই b না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটার এ অংশ কি? এ হচ্ছে এটা, আর এটা হচ্ছে বি অংশ, যে মাইনাস এ বাই বি লিখছি ইকুয়ালস টু 1। আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? তাহলে এভাবে করে আমরা দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং বিভিন্ন শর্তে যে সরলরেখা হতে পারে সেরকম আরো আরো গাণিতিক সমস্যা করব। আমি যেহেতু বলছি যে আরেকটা থিওরি আজকে আমরা পড়বো, সেই থিওরিটা একটু শিখি, তারপরে আমরা ইয়েতে যাব আর কি। এরপরে হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, এই থিওরিটা শিখে তারপরে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা করব। আচ্ছা, যেমন বলা হলো যে এটা একটা সরলরেখা, ছাড়িয়ে দিয়ে আর কি, এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা। আর আমরা যদি মনে করি আমাদের ওয়াই অক্ষটা দরকার হয় না, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। হ্যাঁ, তো এখন দুইটা সরলরেখা ধরা যাক, এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে আমাদের L2, এবং সরলরেখার সমীকরণ যদি জানা থাকে তাহলে ঢাল সমান এটার M1 মনে করলাম, আর এটার ঢাল সমান M2। আচ্ছা, তাহলে M1 সরলরেখা, M1 ঢালের L1 সরলরেখা, M1 ঢালের L2 এবং L2 ঢালের M2 ঢালের L2 সরলরেখা। ধরা যাক এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, আর এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই। তাহলে আমরা স্পষ্টতই লিখতে পারি এই কোণটা ফাই হওয়া মানে হচ্ছে এই কোণটাও ফাই, দুইটা কোণই ফাই। তাহলে আমরা লিখতে পারবো যে θ1 ইকুয়ালস টু, অন্তস্থ বিপরীত কোণ মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে θ1 ইকুয়ালস টু ফাই প্লাস θ2। তাহলে এখান থেকে আমরা ফাই ইকুয়ালস টু লিখতে পারি θ1 মাইনাস θ2। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং tan ফাই ইকুয়ালস টু tan θ1 মাইনাস θ2।
তাহলে এখন আমরা জানি tan theta 1 minus theta 2 equals to আমরা লিখতে পারি tan theta 1 minus tan theta 2 divided by 1 plus tan theta 1 tan theta 2। তাহলে tan theta 1 মানে হচ্ছে m1 minus m2 divided by 1 plus m1 m2। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মধ্যবর্তী কোণ phi equals to আমরা লিখতে পারবো tan inverse m1 minus m2 divided by 1 plus m1 m2। এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। এখন এখানে আমরা একটা জিনিস চিন্তা করি যে মধ্যবর্তী কোণ যেরকম এটা বলতে পারি, মধ্যবর্তী কোণ কিন্তু এটাও বলা যায়, মধ্যবর্তী কোণ এটাও বলা যায়। তাহলে এইটাকে আমরা আসলে কিভাবে মিন করব? আমরা এখানে tan থিটার যে মানটা পাবো, কারণ তুমি জানো যে tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হলো মাইনাস tan থিটা। অর্থাৎ এইটার tan থিটা যা হবে এটার tan থিটা হবে তার নেগেটিভ, বা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ হলে বা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। ইনফ্যাক্ট স্থূলকোণটা সবসময় নেগেটিভ হয় আর সূক্ষ্মকোণটা পজিটিভ হয়। অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী কোণের যদি আমরা স্থূলকোণ বোঝাতে চাই তাহলে নেগেটিভ মানটা নিব, আর যদি সূক্ষ্মকোণ বোঝাতে চাই তাহলে পজিটিভ মানটা নিব। সো এই কারণে আমরা অনেক সময় এই জায়গাটাতে একটা ইয়ে করি আর কি, মানে এখানে আমরা একটা প্লাস মাইনাস লিখি, tan ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2। ব্যাপারটাকে এরকম ভাবে লিখি, phi ইকুয়ালস টু tan ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2। তাহলে এখানে phi এর মানে প্লাস মানটা যদি আমরা এই মানটা যদি পজিটিভ হয়, মানে আমি কি বোঝাতে চাচ্ছি মনে হয় একটু জটিল হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে m1 মাইনাস m2 1 প্লাস বুঝতে m1 পারছি। m2, মানে এটা ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো, এটা ক্যালকুলেশন করে কিন্তু মানটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ মানটার ইনভার্স করে আমরা স্থূলকোণটা পাবো, আর যদি এইটা ক্যালকুলেশন করে মানটা মানে টোটাল মানটা যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ পাবো, আর টোটাল মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা স্থূলকোণ পাবো। তো কখনো কখনো তোমাকে বলে যে মধ্যবর্তী স্থূলকোণ নির্ণয় করো। তো আসলে তুমি স্থূলকোণ যদি একবারে নেগেটিভ মান আসে সেটার ইনভার্স করলে স্থূলকোণ তুমি ক্যালকুলেটর থেকে একবারে পেয়ে যাবা। আর যদি সূক্ষ্মকোণ বলে তাহলে পজিটিভ মানের ইনভার্স করলে তুমি সূক্ষ্মকোণ পাবা। এখন ধরো তুমি ক্যালকুলেশন করে স্থূলকোণ পেলা না, সূক্ষ্মকোণ পেলা, মানে পজিটিভ মান পেলা। তো সেই পজিটিভ মান থেকে যে সূক্ষ্মকোণটা পাওয়া যাবে 180 ডিগ্রি থেকে সেটা বাদ দিলেই আমরা স্থূলকোণটা পাবো। কাজেই স্থূলকোণ সূক্ষ্মকোণ আসলে খুব মানে মানে খুব ম্যাটার করে না আর কি। তো এখন আমরা এই শর্তটা থেকে অর্থাৎ আমরা বলতেছি মধ্যবর্তী কোণ phi ইকুয়ালস টু tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। সো এটা আমরা এ বি দিয়েও লিখতে পারি, আসলে সেটা দরকার নাই, মানে এ বি এর মাধ্যমে যে এক্সপ্রেশন হয় সেটা দিয়েও আমরা লিখতে পারি, মানে a1 বাই b1। সেক্ষেত্রে শুধু শুধু জিনিসটার মধ্যে ইয়ে আসে, মানে কমপ্লিকেসি আসে। মানে আমি বলতে চাচ্ছি m1 m2 এর এক্সপ্রেশনটা যদি সরলরেখার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তাহলে এটার আরেকটা এক্সপ্রেশন আসবে যে m1 ইকুয়ালস টু মাইনাস a1 বাই b1 আর m2 ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2। এটা লিখেও এটার আরেকটা এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, সেই এক্সপ্রেশনটা আমাদের যেহেতু আমরা m1 দিয়ে পারি ওটা পারবোই, কাজে ওটাকে আমি আর আলাদা করে বলতেছি না। এখন দেখো যে এই যে মধ্যবর্তী কোণ বললাম ফাই, আমরা যদিও সমান্তরাল এবং লম্ব হওয়ার সূত্র আগে জেনে ফেলছি, তো এটা দিয়েও সেটাকে আবার আমরা বের করতে পারি। যে দেখো যে যদি সমান্তরাল হয় মানে L1 সমান্তরাল L2 হলে আমরা স্পষ্টত বলতে পারি যে M1 ইকুয়ালস টু M2 হতে হবে। কারণ হতে হবে কিভাবে, কারণ হলে আমরা বলবো phi ইকুয়ালস টু 0 হবে। তাহলে phi ইকুয়ালস টু 0 হলে আমরা বলতে পারবো যে tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু 0 হবে। দেয়ারফর m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু 0।
therefore m1 minus m2 equals to 0, that is m1 equals to m2। আর L1 পারপেন্ডিকুলার টু L2 হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে phi equals to 90 ডিগ্রি। আর আমরা জানি tan 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, বা এটাকে আমরা 1/0 ফর্মে লিখতে পারি। 1/0 tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0, তাহলে 1/0 ইকুয়ালস টু হলো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে এটা 0 হয়ে যায়, that is 1 plus m1 m2 equals to 0, therefore m1 m2 equals to -1। এটা আমরা আগেই জানছি যে ঢাল দ্বয়ের গুণফল -1 হওয়া মানে হচ্ছে দুটি সরল রেখা পরস্পর লম্ব হওয়া। ঠিক আছে? আচ্ছা, ইয়েস স্যার। এরপরে আমরা এইটার উপর, যেমন এইটার উপর মানে মানে গাণিতিক সমস্যা এই সূত্রের অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল দেখাই। যেমন বলা হলো যে 2x minus 3y plus 4 equals to 0 রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী যে রেখা মূলবিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। এখন এই যে আমি বললাম যে রেখা মূলবিন্দুগামী, এটা নাও বলতে পারতাম, অন্য কোনো শর্তও দিতে পারতাম, তখন সেই শর্তটা আমরা অ্যাড করতাম। এখন 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী যে রেখা মূলবিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো, আমরা দেখো, ধরো এটা হলো আমার প্রদত্ত সরলরেখা। এখন এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখা কিন্তু এটাও হতে পারে, আবার রেখাটা কিন্তু এটাও হতে পারে। এরকম দুইটা রেখা হতে পারে। কিন্তু এরকম দুইটা রেখা, এই এই একটা রেখার সাথে এরকম দুইটা রেখা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং তারা উভয় মূলবিন্দু দিয়ে যাবে। এই উভয় মূলবিন্দু দিয়ে যাবে, এই যাওয়ার শর্তটা ফুলফিল করে কিনা এটা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে, যে মূলবিন্দুগামী হওয়ার শর্ত। অর্থাৎ মানে আমরা বলতেছি যে একটা রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখা আসলে দুই রকম ভাবে হতে পারে। দুইটা রেখাই মূলবিন্দুগামী হবে কিনা সেটা আমরা একটু দেখি এই ক্ষেত্রে কি হবে। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে ধরি রেখাটির সমীকরণ y ইকুয়ালস টু, যেহেতু বলছে মূলবিন্দুগামী তাহলে y ইকুয়ালস টু mx। ঠিক আছে? এটা হচ্ছে রেখাটির সমীকরণ। তাহলে y ইকুয়ালস টু mx হওয়ার কারণে আমরা এখন লিখবো, এখন যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা লিখবো tan 30 ডিগ্রি ইকুয়ালস টু, এখানে আমরা একটা প্লাস মাইনাস লিখবো, কারণ এই প্লাস মাইনাস লিখবো এই জন্য যে আমরা যদি এই রেখাটাকে যদি এই রেখা মনে করি তাহলে m এর মান প্লাস হবে, মানে ওই যে m1 টা আগে m2 পরে, যে আমরা একদম ইয়েতে দেখো, আমরা এইটাকে m1 এটাকে m2 ধরলাম, তখন এখানে আমরা কি দিলাম, এখানে কিন্তু আমরা মানে মাইনাস মানে জিনিসটা m1 মাইনাস m2 হতে পারে, আবার m2 মাইনাস m1 ও হতে পারে। ঠিক আছে? কাজে এই দুটা জিনিসকে একসাথে বোঝাতে গেলে আমার এখানে একটা প্লাস মাইনাস লাগবে। ঠিক আছে? সো আমরা এই জন্য প্লাস মাইনাস দিয়ে ইকুয়েশনটা লিখবো যে রেখার সমীকরণ, এই রেখাটার ঢাল কত। আচ্ছা, সমীকরণ এত। আচ্ছা, এরপরে প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখার ঢাল সমান কত? প্রদত্ত রেখার ঢাল হচ্ছে 2/3। তাহলে আমরা লিখবো প্লাস মাইনাস m মাইনাস 2/3 ডিভাইডেড বাই 1 প্লাস 2m/3। এখন tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। তাহলে এখন এটাকে প্লাস নিয়ে একবার m এর মান বের করব, প্লাস নিয়ে একবার m এর মান বের করব। প্লাস নিয়ে m এর মান বের করব, আরেকবার মাইনাস নিয়ে m এর মান বের করব। তাহলে এটা কি করতে হবে, 3 দিয়ে যদি হর এবং লবকে গুণ করে ফেলি তাহলে 3m - 2, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 প্লাস 2m।
তাহলে বুঝতেই পারতেছো এখান থেকে আমরা m এর একটা মান পাবো। তাহলে 3 প্লাস twice m equals to 3√3m মাইনাস 2√3। তাহলে এখান থেকে m কমন নিলে 3√3 মাইনাস 2 equals to 3 plus 2√2, 3 plus 2√3। তাহলে এখান থেকে আমরা m এর মান পেয়ে গেলাম। তাহলে m equals to 3 plus 2√3 divided by 3√3 minus 2, এই হচ্ছে m এর মান। ঠিক আছে, এই তাহলে m এর একটা মান পেলাম। আবার মাইনাস নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 1/√3 equals to হচ্ছে মাইনাস যদি নেই তাহলে আমাদের হয় মাইনাস m প্লাস 2/3, আর এখানে হচ্ছে 1 প্লাস 2m/3। তাহলে এটাকেও আমরা 1/√3 equals to 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3m প্লাস 2, আর এখানে হচ্ছে 3 প্লাস 2m। এটাকে আর গুণ করে এখান থেকে আমরা m এর আরেকটা মান পাবো। তার মানে এরকম সরলরেখা যে দুইটা পাওয়া যাবে যেটা বললাম, মানে আসলে এই বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু। একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার ক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিন্দু, মানে যে বিন্দু দিয়ে যায়, মানে যে একটা বিন্দুগামী একটা রেখা যদি অপর রেখার সাথে দুইটা কোণ উৎপন্ন করে তাহলে এই বিন্দুটা আসলে এইখানে থাকতে হবে। মানে ব্যাপারটা একটা রেখা তো, হ্যাঁ, এটা এটা এরকম না, বলছে একটা রেখা এরকম হতে পারে আর আরেকটা রেখা যেহেতু বলছে মূল বিন্দুগামী, আরেকটা এই পাশ দিয়ে এরকম হতে পারে। হ্যাঁ, এই যে এই হলো আমাদের মূল বিন্দু। তাহলে এই যে এটাও হচ্ছে একটা 30 ডিগ্রি, এটাও হচ্ছে আরেকভাবে আরেকটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা। এরকম দুইটা রেখা পাওয়া সম্ভব, মানে মূল বিন্দুগামী এরকম দুইটা রেখা পাওয়া সম্ভব যা এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এটা হলো আমাদের মূল বিন্দু। এই ছবিটা ভুল, এই ছবিটা না। এই যে যেমন মূল বিন্দুগামী একটা রেখা, এটা হলো মনে করো মূল বিন্দুগামী একটা রেখা অপর কোন রেখার সাথে এইভাবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, আবার এভাবে করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। কাজেই উভয় ক্ষেত্রেই রেখাটা ঢাল বের করার জন্য আমার এরকম প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে এবং দুইটা সরলরেখা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা এখন কোন রেখার সাথে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী রেখার সমীকরণ বের করতে পারবো এবং দুইটা রেখার সাথে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এই দুইটা অতিরিক্ত থিওরিকে ইনক্লুড করে আমরা প্রশ্নমালা 3.6 এর অঙ্ক এবং আরেকটা থিওরি, এটা মানে যেমন তিনটা সরলরেখা একই বিন্দুগামী হওয়ার শর্ত, এটা একটু বলে ফেলি। তিনটা সরলরেখা একই বিন্দুগামী হওয়ার শর্ত কি? এটা একটা শর্ত আছে, এটা আমার মিস করে ফেলছি বলতে। ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা। যদি এই তিনটা সরলরেখা একই বিন্দুগামী হয় তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করে যদি এই সরলরেখার উপর বসাই, যে তোমরা 9-10 যেটা শিখছো বজ্রগুণন সূত্র দিয়ে এই দুইটা সরলরেখার সমীকরণকে তোমরা বের করো, যে x ডিভাইডেড বাই b1c2 মাইনাস b2c1 ইকুয়ালস টু y ডিভাইডেড বাই c1a2 minus c2a1 equals to 1 divided by a1b2 minus a2b1। তাহলে এখান থেকে x এর মান y এর মান যদি আমরা এই এক্সপ্রেশনে বসাই তাহলে যেই এক্সপ্রেশনটা 0 হবে সেই এক্সপ্রেশনটা 0 হওয়ার পরে আমরা দেখব যে ওই এক্সপ্রেশনটাকে এরকম একটা নির্ণায়ক বানানো যাবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এরকম একটা নির্ণায়ক বানানো যাবে। যেহেতু a এক্সপ্রেশন ইকুয়ালস টু 0 তাহলে এই নির্ণায়কটা ইকুয়ালস টু 0। অর্থাৎ তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয়, একটা বিন্দু দিয়ে যায়, তাহলে এই নির্ণায়কটা অর্থাৎ x y এবং ধ্রুবপদ সরলরেখা সহগগুলোকে নিয়ে যে নির্ণায়কটা হবে সেই নির্ণায়কের মান 0 হবে। এটা হচ্ছে তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। তো এই হচ্ছে আমাদের সরলরেখার
সংক্রান্ত সমস্যার দ্বিতীয় চ্যাপ্টারের থিওরি। তো এখন আমরা এই 2 চ্যাপ্টারের উপর কিছু গাণিতিক সমস্যা একটু আলোচনা করতে পারি। যেমন একটা অঙ্ক বলা হলো যে 3x plus 4y minus 12 equals to 0 রেখা অক্ষদ্বয়কে রেখার অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সম ত্রিখণ্ডন বিন্দু দিয়ে অতিক্রমকারী এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ বের করো। আচ্ছা, এই অঙ্কটা আমরা করি। মানে এখানে বোঝা যাচ্ছে যে সরলরেখাটা হলো 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণের টাইপের অঙ্ক আর কি, যেখানে 2টা বিন্দু, কারণ কিন্তু ওই 2 বিন্দু একটু ভিন্নভাবে দেওয়া আছে। একটা বিন্দু মূল বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে এই সরলরেখার অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমদ্বিখণ্ডন বিন্দু। এখন একটু ছবি আঁকলে এই অঙ্কটাকে আমরা একটু সহজে করতে পারি। 3x plus 4y minus 12, এখানে আমরা যদি 3x plus 4y minus 12 equals to 0, এখানে দেখো x equals to 0 হলে আমরা পাচ্ছি y equals to 3, আর y equals to 0 হলে আমরা পাচ্ছি x equals to 4। তার মানে x equals to 4, তার মানে 4 0 আর 0 3, এই 2 বিন্দুতে রেখাটা x এবং y অক্ষকে ছেদ করবে। এখন সমত্রিখণ্ডন বিন্দু আমরা মনে করি এই দুইটা, অর্থাৎ এটা সমান 3 ভাগে ভাগ করবে। তাহলে সমত্রিখণ্ডন বিন্দু যদি আমরা P এবং Q মনে করি, তাহলে এখান থেকে যদি আমরা P থেকে যদি এখানে লম্ব আঁকি, Q থেকে যদি লম্ব আঁকি, তাহলে এইগুলাও সমত্রিখণ্ডক হবে। আবার এখান থেকে যদি লম্ব আঁকি, এখান থেকে যদি লম্ব আঁকি, তাহলে এরাও সমত্রিখণ্ডন বিন্দু হবে। তাহলে সমত্রিখণ্ডন বিন্দুর জন্য এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 4, তাইলে এটা হবে 4/3, আর এটা হবে 4/3 এর ডাবল, তার মানে 8/3। ঠিক এখানে এটুকু পর্যন্ত 3, তাহলে এটুকু হবে 1, এটুকু হবে 1 এর ডাবল, 1 এর ডাবল হচ্ছে 2। তাহলে আমরা এইভাবে করে ছবি এঁকে আমরা লিখে ফেলতে পারবো চিত্র হতে সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় হবে হচ্ছে P 4/3 2, সরি 4/3, 2, আর Q 8/3 1, 8/3, 1। তাহলে আমরা PQ পেয়ে গেলাম, আর আমাদের এটা হচ্ছে মূল বিন্দু O।
তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওপি এর সমীকরণ এবং ও কিউ এর সমীকরণ। তাহলে আমরা সরাসরি ওপি এবং ও কিউ এর সমীকরণ বের করে ফেলবো। ওপি এর সমীকরণ, ওপি এর সমীকরণ হচ্ছে y equals to y1 by x1 2 divided by 4 by 3 into x। স্যার এটা স্যার মূল বিন্দুগামী সমীকরণ হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ, মূল করা যায়। বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে y equals to 2 divided by 4 by 3x, দ্যাট ইজ এটাকে আমরা এটা তো লিখতেই পারবো। 2 divided by 4 by 3 কি হবে? 2 2 কাটা যাবে, তাহলে 1 by 3y, সরি 3/2 এটা কি হবে? এটা হচ্ছে 3/2 2, 3 by 2 আর কি, 2, তার মানে 2y by 3, এখানে হবে 2y by 3 equals to x, that is যে 3x minus 2y equals to 0। ঠিক আছে, ঠিক একইভাবে ও কিউ এর সমীকরণ আমরা লিখে ফেলতে পারবো। বুঝতে পারছো? জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে পিকিউ তো বের করতে পারবা, তাই না? পিকিউ এর সমীকরণ বের করা সহজ, এটা প্রসিডিওর বললাম। আচ্ছা, যেমন একটা অঙ্ক করি, বলছি যে এটা তোমার ওই এসইউ আহমেদের সরলরেখা 3.6 এর 14 নাম্বার অঙ্ক। অঙ্কটা বোর্ডে আসে নাই কখনো। আমি আসলে এরকম অঙ্কগুলো করানোটা পছন্দ করি, বোর্ডে না আসা অঙ্ক। বলছে যে একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক বিশিষ্ট একটা ক্ষেত্রফল, বর্গ একক বিশিষ্ট মানে অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল, বর্গ একক ক্ষেত্রফলের ত্রিভুজ উৎপন্ন করে আর কি, উৎপন্ন করে। রেখা যেহেতু ত্রিভুজই উৎপন্ন করতে হবে অক্ষদ্বয়ের সাথে। এরপরে বলছে মূল বিন্দু থেকে রেখাটার উপর অঙ্কিত লম্ব, আর মূল বিন্দু হতে রেখার উপর লম্ব, লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দ্যাট ইজ আমরা যদি রেখাটাকে ছবি আঁকার চেষ্টা করি, এরকম যদি রেখাটা হয়, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু থেকে রেখাটার উপর অঙ্কিত লম্ব। বলছে এই কোণটা 30 ডিগ্রি, আর এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 50/√3 একক। তো আমরা এই সমীকরণটাকে, আমরা এইটাকে যদি পি ধরি, তাহলে আমরা সরলরেখার সমীকরণটা ধরে ফেলতে পারি। যে আমরা লিখবো যে ধরি সরলরেখার সমীকরণ x cos 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি ইকুয়ালস টু পি। যেহেতু মূলবিন্দু থেকে এটা যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর অক্ষদ্বয়ের সাথে 5/√3 বর্গ একক বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমরা এখন এটার মান, এটাকে বলতে পারবো যে x cos 30 ডিগ্রি, তার মানে √3/2, তার মানে x √3/2 প্লাস sin 30 ডিগ্রি y/2 ইকুয়ালস টু p, আর
অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল বলতে আমরা হাফ, এটাকে যদি আমরা এ আর এটাকে যদি বি মনে করি, তাহলে অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ এ বি। তাহলে আমরা বলবো যে এই এ ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলবো যে এক্স অক্ষের খণ্ডিত অংশ, যেটা এক্স অক্ষের খণ্ডিত অংশ সমান যেটা হবে, এখানে আমরা y ইকুয়ালস টু 0 বসাবো। এক্স অক্ষের খণ্ডিত অংশ y ইকুয়ালস টু 0 বসালে আমরা পাবো 2p/√3, আর y অক্ষের খণ্ডিত অংশ সমান আমরা পাবো x ইকুয়ালস টু 0 বসালে 2p। তাহলে আমরা লিখব যে হাফ ইন্টু 2p/√3 ইন্টু 2p ইকুয়ালস টু হচ্ছে 50/√3। এখান থেকে √3 কাটা যাবে, এখান থেকে 2 কাটা, 2 দিয়ে ভাগ করলে 25 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 25। এখানে একটা কোশ্চেন হলো যে পি স্কোয়ার ইকুয়ালস টু 25, আমরা কি পি ইকুয়ালস টু +-5 লিখবো না +5 লিখবো বলো দেখি? +5। +5 লিখবো, কারণ আমরা জানি যে পি এর মান নেগেটিভ হবে না। ঠিক আছে, কাজেই আমরা এখানে +5 লিখবো এবং এই অঙ্কের ক্ষেত্রে আমাদের অ্যান্সার একটাই আসবে, পি ইকুয়ালস টু +5। তাহলে পি ইকুয়ালস টু +5 হলে আমরা এখন এখানে পি এর মান বসালে সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। x√3/2 প্লাস y/2 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে x√3 প্লাস y ইকুয়ালস টু 10। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরে একটা অঙ্ক করি। এটা কুমিল্লা বোর্ডে 12 সালে আসছে। বলছে যে একটা সরলরেখা, একটি সরলরেখা সরলরেখা 1-4 বিন্দুগামী। 1-4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা, এরপরে বলছে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তার মানে হলো যে প্রথম চতুর্ভাগে যেহেতু ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে রেখাটা ডেফিনেটলি এইরকম হবে, এরকম একটা রেখা হবে। এবং বলছে যে এই ক্ষেত্রফলটা হচ্ছে 8 বর্গ একক। এটা হচ্ছে 8 বর্গ একক। হ্যাঁ, আর সরলরেখাটা বলছে 1-4 বিন্দুগামী। তাহলে এখন আমরা 1-4 বিন্দুগামী রেখার যে সমীকরণ, সেই সমীকরণটা যদি আমরা ধরে ফেলি, তাহলে আমরা বলবো, ধরি রেখাটির সমীকরণ, প্রথম চতুর্ভাগে যেহেতু বলছে, কাজেই আমরা x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এরকম যদি ধরি, তাহলে আমরা বলতে পারবো হাফ ab ইকুয়ালস টু 8। therefore ab ইকুয়ালস টু 16। আচ্ছা, এখন ab ইকুয়ালস টু যদি 16 হয়, তাহলে আমরা b ইকুয়ালস টু 16/a লিখতে পারবো, এবং অবশ্যই a b সবগুলো পজিটিভ হবে, এখান থেকে আমরা এটা বুঝতে পারি। এখন আমরা 1-4 বিন্দুগামী সমীকরণটার উপর 1-4 বিন্দুগামী, যেহেতু 1-4 বিন্দুগামী, তাহলে 1/a প্লাস 4/b ইকুয়ালস টু 1 এটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ab ডিভাইডেড বাই, এখানে কি হবে, b প্লাস 4a ইকুয়ালস টু 1। এখন ab ইকুয়ালস টু তো হলো আমাদের 16, তার মানে b প্লাস 4a ইকুয়ালস টু 16, আর b এর মান হচ্ছে 16/a। 16/a প্লাস 4a ইকুয়ালস টু 16। এখান থেকে আমরা a এর মান বের করতে পারি। a আর
16 প্লাস 4a স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে 4a স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 16a স্কোয়ার। আচ্ছা এখানে করি 4a স্কোয়ার 16a স্কোয়ার না 16a 4a স্কোয়ার মাইনাস 16a প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটাকে আমরা কিন্তু 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে 2a মাইনাস 4 ইকুয়ালস টু 0, therefore a ইকুয়ালস টু 2 হোল স্কোয়ার। তাহলে a এর একটাই মান হয়, a ইকুয়ালস টু 2। তাহলে a ইকুয়ালস টু 2 হলে b ইকুয়ালস টু কি হবে? 8 b ইকুয়ালস টু 8 হবে। তাহলে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 8। এইভাবে আমরা সরলরেখাটা বের করতে পারবো 1-4 বিন্দুগামী সরলরেখা। কিন্তু প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ab ইকুয়ালস টু, এখানে একটা ব্যাপার থাকে b ইকুয়ালস টু 16/a, a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 8। স্যার হ্যাঁ বলো। মানে এই যে স্যার এই সরলরেখাটা যে স্যার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করবে স্যার, এটা আমরা কিভাবে বুঝলাম? ছেদ না করেও তো স্যার ত্রিভুজ হতে পারতো। এক্স অক্ষ y অক্ষকে ছেদ না করে কেমনে ত্রিভুজ হবে? স্যার প্রথম চতুর্ভাগে স্যার একটা ত্রিভুজ এঁকে দিলাম। আরে বাবা, ত্রিভুজটা তো সরল রেখা উৎপন্ন করবে, মানে সরল রেখার দ্বারা ত্রিভুজ উৎপন্ন হবে, ছেদ না করলে ত্রিভুজ কেমনে হবে? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এত এত বেশি বুদ্ধিমানের মতো প্রশ্ন করলে তো সমস্যা। আচ্ছা, না আমি একটা জিনিস দেখতেছি যে এরকম ক্ষেত্রে সরল রেখা কিন্তু একটাই পাওয়া যাবে, মানে একটা বিন্দুগামী, মানে এখানে সরলরেখা একটা পাওয়া যাবে, দুইটা সরলরেখা পাওয়া যাবে না। আচ্ছা আমি এই অঙ্কটাকে আরেকটা মেথডে করতে চাই। আরেকটা মেথড হচ্ছে যে আমরা 1-4 বিন্দুগামী রেখার সমীকরণ লিখে ফেলি। ওয়ান ফোর বিন্দুগামী রেখা হচ্ছে y-4 ডিভাইডেড বাই x-1 ইকুয়ালস টু m, যেখানে m হচ্ছে m সমান ঢাল। তাহলে এটাকে আমরা y-4 ইকুয়ালস টু mx-m লিখলাম। therefore mx minus y equals to mx minus y equals to m minus 4। তাহলে এটাকে m minus 4 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা এখন আমরা বলবো যে x equals to 0 হলে আমরা পাচ্ছি y equals to 4 minus m, right? x equals to 0 হলে y equals to 4 minus m, আর y Yes, sir. equals to 0 হলে x equals to কি? y equals to 0 হলে x equals to m minus 4 by m, ঠিক আছে? আচ্ছা 1 minus 4 by m হ্যাঁ, m minus 4 by m, y equals to 0 হলে x equals to m minus 4 by m, এই যে m minus 4 by m, এটা equals to 0, mx equals to m, তাহলে m minus 4 by m। এখন যেহেতু অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এটাই হলো আমার a। এই জিনিসটাকে কিন্তু আমরা, এটাকে কিন্তু আমরা a বলতে পারি, আর এটা হচ্ছে b। তাহলে এখন আমরা বলবো প্রশ্ন মতে হাফ ইন্টু m minus 4 by m ইন্টু 4 minus m ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে এখান থেকে m minus 4 আর 4 minus m, তাহলে এটা হচ্ছে মাইনাস 4 minus m হোল স্কোয়ার, m minus 4 4 minus m, তাহলে মাইনাস m minus 4 হোল স্কোয়ার, এর মাইনাস কমন নিলে মাইনাস m স্কোয়ার
minus m square minus m square minus m into 4 into 2 8m plus 16 equals to 16m। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো মাইনাস এম স্কোয়ার, এই 16m ওই পাশ থেকে এই পাশে আসলে প্লাস 8m হয়ে যাবে, সরি মাইনাস 8m হবে, মাইনাস 8m মাইনাস মাইনাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা m এর এটাকে আমরা m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 8m মাইনাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে m এর কয়টা মান পাই? এখানে কোনো ভুল হয়েছে নাকি? 8 বর্গ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, m মাইনাস 4 ডিভাইডেড বাই m ইন্টু 4 মাইনাস m। ঠিক আছে, 8m ওটা হবে 16m ওই পাশে, আর এখানে হচ্ছে m মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে m মাইনাস 4 m স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 4 প্লাস 16। ঠিক আছে, হোল স্কোয়ার, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস 8m মাইনাস 16। আচ্ছা, তাহলে এখান থেকে cos to 0, তাহলে এখান থেকে আমরা 16m প্লাস 16 মাইনাস 16m আসবে, 8m হবে, তাহলে m স্কোয়ার প্লাস 8m মাইনাস 16। এখন এখান থেকে m এর মান কি কি আসবে? 4 4 আর 16, তাই না? এখানে একটু m এর মানটা পাওয়া যাচ্ছে না কেন বুঝলাম না। নিম্নগামী রেখা y মাইনাস 4 x মাইনাস 1, কোথাও ভুল হয়েছে কিনা দেখো তো। x মাইনাস 1 ইকুয়ালস টু m mx মাইনাস n, তারপরে mx মাইনাস y। মাইনাস ঠিক এম আছে, মাইনাস 4 হবে। কোথায়? এটা মাল্টিপ্লাই করলে ঠিক না, আছে স্যার, ঠিকই তো, ঠিক আছে স্যার, ঠিক আছে, মাইনাস ঠিক mx আছে, ঠিক মাইনাস আছে। n, ঠিকই আছে। এখন mx y আর এখানে mটা ওই পাশে আসলে মাইনাস 4ই হবে। ঠিক আছে, তাহলে mx মাইনাস y লিখছি। হ্যাঁ, এখন এখানে x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু 4 মাইনাস m, ঠিকই আছে, আর y ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু m মাইনাস 4 ডিভাইডেড বাই m। ঠিক আছে, এটাকে a এটাকে b, তাহলে হাফ ab ইকুয়ালস টু 8 m স্কোয়ার প্লাস 8m মাইনাস 16। এখান থেকে m এর মান পাওয়া যাচ্ছে না কেন? m এর মান তো পাওয়া যাবে, 8 দুগুণে 16, 8 আর 2। আচ্ছা, m এর মান কি কি হয়? এটা কি মিডল টার্ম হয় না? স্যার 4 4 আর 16 হয়তো। কিন্তু এটা মাইনাস 4 তো, মিডল টার্ম হয় না তো। মানে খুব সুন্দর চেহারার জিনিস কিন্তু মিডল টার্ম হয় না, বুঝছো ব্যাপারটা? মানে ওই যে মিডল টার্ম করে যে আমরা ফ্যাক্টরাইজেশন করি সেটা হচ্ছে না, বুঝতে পারছো? তাহলে বাস্তব মানই পাওয়া যাবে। m ইকুয়ালস টু, দেখো m ইকুয়ালস টু প্লাস মাইনাস, না m ইকুয়ালস টু হবে m ইকুয়ালস টু বা মাইনাস b, তার মানে প্লাস 8 মাইনাস 8 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মানে হলো 64 মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 4ac মানে b স্কোয়ার মানে হচ্ছে 64, সরি b স্কোয়ার মানে হচ্ছে 64 মাইনাস 4ac তার মানে হচ্ছে আবারও 64 ডিভাইডেড বাই টুয়াইস এ, ডিভাইডেড বাই টুয়াইস এ মানে হচ্ছে 2। হ্যাঁ, এই যে ঠিক আছে তো। তাহলে এখানে হচ্ছে মাইনাস 8 প্লাস মাইনাস 8 রুট ওভার 2
ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখান থেকে ঢাল হয় হচ্ছে -4 প্লাস মাইনাস 4√2। বুঝতে পারছো m এর মান? তাহলে ঢালের মান আমরা এখানে যেহেতু বলছে যে ধনাত্মক দিকে, ঠিক আছে, প্রথম চতুর্থাংশে 8 বর্গ একক, তাহলে প্রথম চতুর্থাংশে যদি রেখাটা থাকে তাহলে এই ধরনের রেখা এরকম হবে এবং এরকম রেখা অক্ষের সাথে কি করবে? স্থূলকোণ উৎপন্ন করবে। মানে এখানে যে m এর দুইটা মান আসে, এই দুইটা মান থেকে একটা মানকে চুজ করা যাবে আর কি। মানে দুইটা মান গ্রহণযোগ্য না, এখান থেকে একটা মানকে চুজ করতে হবে। সেই একটা মান কত? এই একটা মান হচ্ছে নেগেটিভ মানটা। মানে আমরা নেগেটিভ মান কোনটা নিব? -4 মাইনাস, তার মানে এখানে মাইনাস চিহ্ন নিয়ে m এর যে মানটা হবে সেই মানটা দিয়ে সরলরেখাটার সমীকরণ পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? আমাদের এখানে অ্যান্সারটার মধ্যে কি এরকম অবুলদ মান ছিল এখানে? কিন্তু এখানে তো সহজ মান আসছে, মানে অঙ্কটার মধ্যে এই জটিলতাটা কেন আসলো? এত বিন্দুগামী একটা সরলরেখা প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ত্রিভুজ উৎপন্ন করে, হাফ ab equals to 8, তাহলে ab equals to 16, 4a square plus 16 equals to 16a। তাহলে এখান থেকে 4a square minus 16a plus 16 equals to 0, 2a whole square, 2 into 2a into 4, এটা minus 16 ঠিক আছে, 4 square, 2a minus 4 equals to 0, তাহলে a equals to 2, a equals to 2 হলে, আচ্ছা, a equals to 2 হলে b equals to 8, ঠিক আছে। এখানে তো সুন্দর মান আসলো, তাহলে এখানে আমাদের এরকম হলো কেন অঙ্কটা? 1 4 বিন্দুগামী রেখাই তো বের করলাম, 1 4 বিন্দুগামী রেখা, y minus 4x minus 1 equals to m। দেখো তো এখানে ক্যালকুলেশনের কথা ভুল করছি নাকি? আমি তো ভুল খুঁজে পাচ্ছি না আপাতত। y minus 4 equals to mx minus m, তাহলে mx minus y, mx minus y, এই মাইনাস এমটা ওই পাশে চলে গেলে -4ই হবে। তাহলে এখান থেকে x equals to 0 হলে, x equals to 0 হলে y equals to এই মাইনাসটা এদিকে চলে গেলে 4 minus m, এটাকে আমরা b বলতেছি। আর y equals to 0 হলে x equals to, y equals to 0 হলে x equals to m minus 4 divided by m, ঠিক আছে। এখন প্রশ্ন মতে হাফ ab, হাফ ab, a হচ্ছে m minus 4 by m, b হচ্ছে 4 minus m equals to 8 বর্গ একক। ওকে, তাহলে 8 বর্গ একক, এখানে এটা এই 2m ওই পাশে চলে গেল, 16m হয়ে গেল, 16m হয়ে গেলে m minus 4 আর 4 minus m, এটা এখান থেকে মাইনাস কমন নিলে m minus 4 হোল স্কয়ার, তাহলে m minus 4 হোল স্কয়ার মানে হচ্ছে m স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 4, তাহলে 8m প্লাস 16, ঠিক আছে। m স্কয়ার, দেখছো ভুলটা কোথায়? হ্যাঁ, এই যে ভুল। এরকম ছোটখাটো সিলি মিস্টেক এত ঘাটাইলে কেমনে চলবে? এটা তো হওয়া সম্ভব না। মানে বুঝছো এখানে ভুলটা কোথায়? যে মাইনাস মাইনাস, এখানে আমি মাইনাস লিখে রাখছি, এটা প্লাস হবে না। ঠিকই তো আছে, প্লাস 8m, 16m এর না পাশে স্যার আসলে, ঠিক আছে হ্যাঁ তো না স্যার। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ওই 16m এর পাশে আসছে তাই না? না, -8m, তাহলে m স্কয়ার -8m -16, হ্যাঁ এই যে ভুল তো হয়েছে, এটা +16 হবে, ঠিক কি না? m স্কয়ার -8m -16, তো এটা তো ঠিক আছে, -16 মাইনাস, দিতে হবে হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে +16 হবে। মানে এই যে কিভাবে স্যার? সবগুলো মাইনাস, এই মাইনাস গুলো সরাই দিলাম না, স্যার মাইনাস সবগুলো দিয়ে গুণ মাইনাস, করার পর m স্কয়ার মাইনাস সবগুলাই তো, 8m মাইনাস 16 হইলো স্যার। হ্যাঁ, না না, ওদিক এই থেকে মাইনাস স্যার দিয়ে শুধু গুণ করে তো, 16m আসছে। না না না, এই লাইনের পরে এই লাইন, এখন এই লাইন থেকে এই লাইন, এই যে মানে সবগুলা মাইনাস তো সরবে, আমি এখানে -16 রাখছিলাম, এটাই ছিল প্রবলেম, এখন সবগুলাই প্লাস হবে, বুঝতে পারছি। বুঝছো?
তাহলে এখন m প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, therefore m ইকুয়ালস টু আমরা পাচ্ছি -4। বুঝতে পারছো? শুধু শুধু অনেক অনেক এই ছোট্টখাটো একটা ভুলের জন্য আমরা অনেক সময় নষ্ট করলাম। যাই হোক, এই ধরনের ভুল হয় অনেক সময়, এটা খেয়াল করবা, এগুলা সিলি মিস্টেক, এরকম ভুল হতে পারে। তাহলে m ইকুয়ালস টু -4। দেখো এইভাবেও কিন্তু অঙ্কটা কঠিন না, ঠিক আছে? মানে এক বিন্দুগামী রেখা ঢাল বসালাম, তারপর এক্সপ্রেশন বসালাম। এটা মানে আমার কাছে প্রথম আমার অঙ্কটাকে এইভাবে করতে ইচ্ছা হয়েছিল। এইভাবেও করা যায়, আবার এখানে এইভাবে অঙ্কটা করলে হয়েছে কি, এটা হচ্ছে 2 ভ্যারিয়েবল প্রবলেম, মানে আমাদের a b ধরতে হয়। আর এখানে শুধু আমি m ধরে m এর মান সলভ করে অঙ্কটা করতে পারতেছি। এই জন্য আমার কাছে এই মেথডটাও ভালো লাগে, তাই মেথডটা দেখাইলাম। বুঝছো? এখন দেখো m ইকুয়ালস টু -4 বসালে কিন্তু সমীকরণ হয়ে যায় y -4 ডিভাইডেড বাই x -1 ইকুয়ালস টু, আর বুঝতেই পারতেছো m এর মানটা নেগেটিভ আসবে, কারণ ওই যে যেটা বলছিলাম, রেখাটা এরকম যদি হয় তাহলে এটা স্থূলকোণ হয়, তাহলে ঢালের মান নেগেটিভই হওয়ার কথা, তাই নেগেটিভে আসছে আমাদের, ইকুয়ালস টু -4। তাহলে সমীকরণ হয়ে গেল -4x + 4 ইকুয়ালস টু y -4, therefore 4x + y equals to 4x + y +18 equals to 0. y +8 equals to 0, এটাই অ্যান্সার। ঠিক আছে, +8 equals to 0। এখানে কি ভুল লিখতেছি দেখো তো, এই -4টা -8 equals to 0 হবে। -8 equals to 0। আচ্ছা, আজকে হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আজকে আর ক্লাস কন্টিনিউ করছি না। এখন আমি তোমাদের 3.6 এবং 3.7 এ যে সমস্ত গাণিতিক সমস্যা আছে, হ্যাঁ, এসিও আহমেদ থেকে বলতেছি। সরলরেখাতে তো অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার, আরো একটা চ্যাপ্টার আছে সরলরেখার, ঠিক আছে, আরো একটা চ্যাপ্টার আছে। এরপরে 3.8 এর পরে 3.9 হচ্ছে সৃজনশীল প্রশ্নমালা। তো আপনি গাণিতিক সমস্যার উপর আরো একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের জন্য আরো থিওরি আছে, সেটা আমরা পরের ক্লাসে পড়বো। আর তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করবা। এখন খুব ভালো হয় যদি তোমরা অঙ্ক করার চেষ্টা করে না পারা অঙ্কগুলো আমাকে দিয়ে করাও আর কি, কিছু সমস্যা, ঠিক আছে? আশা করি তোমরা ম্যাক্সিমাম অঙ্ক পারবা। এখানে আর মানে এই 2 চ্যাপ্টারের অঙ্কের জন্য প্রয়োজনীয় থিওরি এবং আলোচনা করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।